এখন পড়ছি হুমায়ুন আহমেদ রচিত রূপা উপন্যাসটি। সবাই সাথে থেকো এবং শুনো। শ্রদ্ধাভাজন ইস্যু রূপার বাবা। আমি দুটি কারণে অত্যন্ত লজ্জিত। প্রথম কারণ, আপনার নাম জানা হয়নি, যে কারণে বাধ্য হয়ে রূপার বাবা লিখছি। দ্বিতীয় কারণ, ওই দিন আপনার কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। আশা করি বুঝতে পারছেন আমি রাশেদ। ওই রাতে আপনাদের গাড়ি নিয়ে প্রথম কলাবাগান গেলাম, সেখান থেকে গেলাম এক চায়ের দোকানে, সেখানে বসেই চিঠি লিখছি। চিঠি লেখা শেষ হলে শামসুর হাতে দিয়ে রওনা হব কমলাপুর রেল স্টেশনের দিকে। যাব নেত্রকোনা। রেল স্টেশনের নাম 18 বাড়ি। রেল স্টেশন থেকে মাইল 10 দূরে আমাদের বাড়ি। বাড়ির নাম উকিল বাড়ি। উকিল বাড়ি নাম কেন হয়েছে আমি জানি না। আমাদের গোষ্ঠীতে কোনো উকিল নেই। একজন পীর ছিলেন, আমার দাদার বাবা। নাম বলতে পারবো না। বাড়ির নাম পীর বাড়ি হলে যুক্তিসঙ্গত হতো। পীরের প্রসঙ্গ আনলাম কারণ আপনি পীর ফকির খুঁজে বেড়ান। যে জন্যেই চিঠি লেখা সেটা ব্যাখ্যা করি। চায়ের দোকানের মালিক শামসুর ছেলের নাম কেন্তু। সে অপূর্ব গানের গলা নিয়ে পৃথিবীতে এসেছে। আমি গান বুঝি না। আধো ঘুমে আধো জাগরণে তার গান শুনে মনে হয়েছে প্রকৃতি হাত ভরে তাকে সুর দান করেছে। নিশ্চয়ই অনেক জানাশোনা। আপনি কি কোনোভাবে এই ছেলেটিকে সাহায্য করতে পারেন? প্রকৃত প্রতিভা কখনো পাথর চাপা থাকে না, তবে পাথর সরাতে বাইরের কিছু লোকের সাহায্য লাগে। অতি অল্প সময়ে আপনার যতটুকু পরিচয় পেয়েছি তাতে মনে হয়েছে আপনি এই কাজ আগ্রহ ও আনন্দ নিয়ে করবেন। বিনীত, রাশেদ রহমান। রূপা বলল, চিঠিতে কী লেখা আছে বাবা? কত টাকা চাঁদা চেয়েছে? নাকি পাত্রী চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছিলে তার কেউ লিখেছে? হারুন বললেন, পড়ে দেখ। যে চিঠি নিয়ে এসেছে সে এখনও দাঁড়িয়ে। হারুন বললেন, তোমার ছেলেকে নিয়ে আসো 8 ঘন্টা সময়। 8 ঘন্টা পর এলে ট্রেন মিস। রূপা চিঠি শেষে হাসল। হারুন বলল, এমন বিশ্রীভাবে হাসছিস কেন? মনে হচ্ছে পেতনি হাসছে। চিঠি পড়ে তুমি কি পরিমাণ আনন্দ পেয়েছো সেটা বুঝতে পেরে হাসছি। তোমার পরবর্তী কাজকর্ম কী হবে সেটাও বুঝে মজা লাগছে। আমার পরবর্তী কর্মকাণ্ড কী? মাইক্রোবাসের 2টো চাকা নষ্ট হয়ে গেছে। চাকা 2টো প্রথম ঠিক করাবে, তারপর সুলতান চাচাকে নিয়ে রওনা হবে। 18 বাড়ি যাবে, সেখান থেকে শুরু উকিল বাড়ি অনুসন্ধান করা। অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক হয়নি। আর অর্ধেক ঠিক হয়েছে। আমি রাশেদকে খুঁজে বের করবো, এটা ঠিক। তবে গাধা সুলতানকে সঙ্গে নেব না। সুলতান নামে কাউকে আমি এখন আর চিনি না। চাচাকে নিতে না চাইলে নেবে না, কিন্তু ওনাকে গাধা সুলতান বলবে না। যাদের আমি পছন্দ করি তাদের সম্পর্কে খারাপ কিছু শুনতে আমার ভালো লাগে না। আচ্ছা, আর বলবো না। রূপা বলল, আমি টেলিফোন লাইন করে দিচ্ছি, তুমি সুলতানের চাচার সঙ্গে কথা বলো। কোন বিষয়ে কথা বলবো? কিন্তু ছেলেটি গান শোনার জন্য আসতে বলো। তুমি তো গানের কিছু বোঝো না, উনি গানের সমঝদার মানুষ। তোর কথা সামান্য হলেও যুক্তি আছে, দে লাইন করে দে। রূপার বাবার হাতে টেলিফোন দিয়ে উঠে গেল। মঙ্গল গ্রহের জ্যোৎস্না ছবিটা আজ আঁকবে। ছবি শেষ না হওয়া পর্যন্ত উঠবে না। রং দেওয়ার পরপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবে। বৃষ্টি বাদলার দিনে আপনা আপনি কাগজ শুকাতে অনেক সময় লাগে। হারুন বললেন, সুলতান কেমন আছো? ভালো। একবার ভালো বলেছ কেন? তোমার তো 2বার ভালো বলার কথা। তুমি বলবে ভালো ভালো। সুলতান বললেন, ভালো ভালো। হারুন বলল, বাসায় চলে এসো, কাজ আছে। কখন আসবো? 8 ঘন্টার মধ্যে আসবে। 1 মিনিট দেরি হলে ট্রেন মিস। কাপড় চোপড় নিয়ে এসো, ঢাকার বাইরে যেতে পারি। সুলতান বললেন, পাত্রী চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছিলে তার জবাব এসেছে? গোটা 20 চিঠি পেয়েছি, এখনও খুলে দেখিনি। বাড়িতে চলে এসেও দেখব। আচ্ছা আচ্ছা, অবশ্যই দেখব, অবশ্যই দেখব। রূপা মঙ্গল গ্রহে জ্যোৎস্না ছবি আঁকছে। এই ছবি আঁকায় কোনো বন্ধন নেই। মাটির রং লাল করা যাবে, নীল করা যাবে। জ্যোৎস্নার খেলাও বন্ধনমুক্ত। রূপা যা ইচ্ছা তাই করতে পারে। মদিনা সামনেই বসা, ছবি আঁকা দেখছে। তার চোখে আগ্রহ নেই, অনাগ্রহ নেই, এক ধরনের নির্লিপ্ততা যা সচরাচর দেখা যায় না। মানুষের পক্ষে নির্লিপ্ত হওয়া কঠিন ব্যাপার। রূপা বলল, তোমার কি শরীর খারাপ? মদিনা না সূচক মাথা নাড়ল। মন খারাপ? মদিনা আবারও না সূচক মাথা নাড়ল। রূপা বলল, আমি তোমার বাবাকে একটা চিঠি লিখব, আমাকে ঠিকানা দিও। মদিনা বলল, আমার বাবা লেখাপড়া জানেন না, মা জানে, চিঠি মারে লেখেন। তার নাম কি? সখিনা বিবি।
রূপা বলল, তোমার সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না। তোমরা কয় ভাই বোন? 4 বোন, ভাই নেই। আমি সবচেয়ে ছোট। 2 বোনরে বিয়া হইছে। এক দুলাভাই রিক্সা চালায়, আরেক দুলাভাই ভ্যান চালায়। তুমি যে মাঝে মাঝে অদ্ভুত কথা বলো, এ বিষয়টি তারা জানে? জি, জানে। কিছু বলে তোমাকে? না, তারা থাকে পেটের ধান্দায়। পেট ছাড়া তার আর কোনো চিন্তা নাই। আমি যে ছবিটা আঁকছি সেটা কি ভালো হচ্ছে? জি। জায়গাটা কোনখানে আফা? মঙ্গল গ্রহ। সেখানে জ্যোৎস্না ফুটেছে, তার ছবি। এরকম জায়গা সত্যি আছে? রূপা বলল, পৃথিবীতে এর চেয়ে সুন্দর জায়গা আছে? বিশ্ব ব্রহ্মাণ্ড কত বিশাল, কি অদ্ভুত, সব জিনিসই সেখানে আছে। রূপাকে হঠাৎ চমকে দিয়ে মদিনা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ তুলল। নিচু গলায় বলল, আফা, এই বাড়িতে যে একটা ভূত ছিল, সেটা তো আপনি জানতেন। রূপা বলল, ভূতের আলাপ থাকুক। আগেই বলেছি, ভূতের আলাপ আমার পছন্দ না। মদিনা এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। সন্ধ্যা নাগাদ ছবি আঁকা শেষ হলো। রূপা নিজেই মুগ্ধ গলায় বলল, বাহ। মদিনা বলল, ছবিটা খুব সুন্দর হয়েছে আফা। আমার জায়গাটায় যাইতে ইচ্ছা করে। ওই দেশে 2টা চান? রূপা বলল, হ্যাঁ, একটা নাম ডিমোস আর একটা নাম ফিবোস। এখন আমার জন্য কাগজ আর কলম আনো। আমি তোমার মাকে চিঠি লিখব। তোমার মার নাম সখিনা বিবি, ঠিক বলছি না? জি। সখিনা বিবিকে লেখা রূপার চিঠি। সখিনা বিবি, আপনি কেমন আছেন? আমার নাম রূপা। আপনার মেয়ে মদিনা আমার সঙ্গেই থাকে, নানানভাবে আমাকে সাহায্য করে। সে খুব ভালো মেয়ে। এখন আপনাকে একটা দুঃসংবাদ দিচ্ছি। মদিনার খারাপ একটা অসুখ ধরা পড়েছে, ব্রেইন টিউমার। ডাক্তাররা বলেছে দ্রুত অপারেশন করে টিউমার দূর করতে। এতেই যে রোগ সারবে তা না, দীর্ঘদিন কেমোথেরাপি, রেডিওথেরাপি নামক চিকিৎসা চালাতে হবে। এতে প্রচুর টাকা পয়সা লাগবে। আমাদের এত টাকা পয়সা নেই, তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাব। আপনার মেয়ে অপারেশনের ভেতর দিয়ে যেতে রাজি না। আমি তাকে আপনাদের কাছে পাঠাচ্ছি। আপনি এবং আপনার স্বামী তাকে রাজি করাবেন। সে আপনাদের সঙ্গেই থাকবে। অপারেশনের ব্যবস্থা করতে পারলেই আমি তাকে নিয়ে আসব। আপনারা ভালো থাকবেন। রূপা। এই সপ্তাহে সোমবারে রাত 9টা থেকে 10টার মধ্যে শায়লা রূপাকে টেলিফোন করেন এবং দীর্ঘ সময় কথা বলেন। রূপা যতই বলে আমার কাজ আছে বা ঘুম পাচ্ছে, তাতে লাভ হয় না। শায়লা কথা বলতেই থাকেন। দীর্ঘ কথোপকথনের জন্য শায়লা এই দিন বেছে নিয়েছে। তার কারণ, এই দিনের রাত 8টা থেকে মধ্যরাত 8টা পর্যন্ত তার স্বামী তার এক বন্ধুর বাড়িতে হাইড্রোজেন নামক জুয়া খেলতে যান। ভদ্রলোকের জুয়ার ভাগ্য সর্বনিম্ন পর্যায়ের। তিনি প্রতিবারই হারেন। মধ্যরাত পার করে বাড়ি ফেরেন। তখন তার শারীরিক অবস্থা এমন থাকে যে গাড়ির ড্রাইভার ও বাড়ির মালি দুজন মিলে ধরাধরি করে লিফটে তোলে। তিনি যেন লিফটে বমি না করে, তার জন্য তারা মুখের কাছে পলিথিনের একটা ব্যাগ ধরে রাখে। রাত 9টা 10। শায়লা তার মেয়েকে টেলিফোন করছে। নিতান্ত অনিচ্ছায় রূপা টেলিফোন ধরল। কেমন আছিস রূপা? ভালো। তোর বাবা যে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল, তার ফলাফল কী? প্রচুর জবাব এসেছে। যাচাই বাছাই হচ্ছে। যাচাই বাছাই কে করছে? আমি করছি। সুলতান চাচা করছে। 2 সদস্যের একটা কমিটি তৈরি হয়েছে। মা, তুমি কি এই কমিটিতে থাকতে চাও? আমি থাকবো কোন দুঃখে? বাবার ভালো মন্দ তো তুমি সবচেয়ে ভালো জানো। তোমার পক্ষেই সম্ভব সেই মেয়ে খুঁজে বের করা যে বাবার জন্য পারফেক্ট। শায়লা বললেন, আমি লক্ষ্য করেছি যেসব কথায় আমি হার্ট হই, অপমানিত বোধ করি, তুই আমাকে সেসব কথাই বলিস। এর জন্যই তোর সঙ্গে আমি কথা বলতে চাই না। রূপা বলল, তাহলে মা টেলিফোন রাখি। আমার নিজেরও কাজ আছে। সুলতান চাচা আজ আমাদের বাড়িতে থাকবেন। তিনি রাই সরিষা বাটা দিয়ে মুরগির মাংস খেতে চেয়েছে। আমাকেই না হয় রাখতে হবে। শায়লা বললেন, জরুরি একটা কথা বলার জন্য তোকে ফোন করেছি। কথা শেষ হোক, তারপর রাই সরিষা দিয়ে মুরগি রাঁধবি। বলো, তোর বাবা যে আমাদের ম্যারেজ ডের ক্যান্ডেল লাইট ডিনার নষ্ট করেছে, সেটা তো তোকে বলেছি। হ্যাঁ, বলেছ। আমার জন্য হয়েছে শাপে বর। কিভাবে জানতে চাস? না, জানতে চাই না। তারপরেও তুমি জানাতে চাইলে বলো, আমি শুনছি। অল্প কথায় শেষ করবে মা। মলিনার মতো উপন্যাস পাঠ শুরু করবে না। আজ সকালে টগরের বাবা বলল, শায়লা, ওই দিনে ডিনার নষ্ট হয়েছে, চলো সেটা কম্পেনসেটের ব্যবস্থা করি। কাঠমান্ডু থেকে ঘুরে আসি। কাঠমান্ডুতে 1 রাত থাকবো। সেখান থেকে চলে যাব পোখারায়। কাঠমান্ডু থেকে পোখারায় প্লেনে করে যাব।
পোখারায় যে হোটেল থাকবো সেটা 7 স্টার, ওদের নিজস্ব হেলিকপ্টার সার্ভিস আছে। টগরের বাবার ইচ্ছা হেলিকপ্টার রাইড নেওয়া। আমি বলে দিয়েছি অসম্ভব, আমার হাইট ফোবিয়া আছে, হেলিকপ্টার রাইড তুমি নাও, আমি হোটেলে বসে থাকবো। রূপা বলল, বাবাকে ছেড়ে ওনাকে বিয়ে করে তুমি খুব ভালো করেছো মা। বাবার সঙ্গে থাকলে তার ভাঙা মাইক্রোবাসে করে চাঁদপুর, মুন্সিগঞ্জ এসব জায়গায় পীর ফকিরের সন্ধানে যেতে হতো। তোমার সঙ্গী হতেন সুলতান চাচা। তিনি প্রতিটি কথা 2-3 বার করে বলে তোমার ধৈর্যের বাঁধ ভেঙে দিত। তোমার জন্য শুভেচ্ছা। 7 স্টার হোটেলে সুন্দরভাবে তোমার ম্যারেজ ডে পালিত হোক। মা, এখন কি টেলিফোন রাখতে পারি, নাকি আরও কিছু বলবে? টগরের বাবা সম্পর্কে আরও ভালো কিছু কথা? তুই আমাকে টিচ করে কথা বলছিস কেন? রূপা শান্ত গলায় বলল, কেন টিচ করছি জানতে চাও? জানলে কিন্তু ধাক্কা মতো খাবে, আর রাতে ঘুমোতে পারবে না, সারা রাত জেগে কাটাবে। প্রেশারের ওষুধ খাবে, প্রেশার কমবে না। বল, কি বলবি? দেখি আমার প্রেশার কতটা বাড়ে। রূপা বলল, তোমার প্রাণপ্রিয় স্বামী একটি তরুণী মেয়ের নামে ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটে তিনি প্রায়ই সময় কাটান। মনে হয় তাকে বিয়ে করেছেন। মেয়েটার নাম আমি বলতে পারবো না, তবে মেয়েটা অ্যাভারেজ বাঙালি মেয়ের চেয়ে লম্বা, গায়ের রং কালো, শব্দ করে হাসে। অনেকক্ষণ চুপ থেকে শাইলা বলল, মেয়েটার নাম কি বেনু? আমি তো আগেই বলেছি নাম বলতে পারবো না। তোকে কে বলেছে? আমাকে কেউ বলেনি মা, কেউ কিছু বলেনি। তাহলে জানলি কি করে? রূপা বলল, ওই প্রসঙ্গ থাক, সরিষা বাটা দিয়ে মুরগি রাঁধা রেসিপিটা দাও। শুধু সরিষা বাটা দিলেই হবে? তেল দিতে হবে না? আমার তো ধারণা তেল না দিলেও চলবে, সরিষা বাটা থেকেই তেল উঠবে। শায়লা জবাব না দিয়ে টেলিফোন রেখে দিলেন। হারুন সুলতানকে নিয়ে খেতে বসেছে। রূপা খাচ্ছে না, তার নাকি শরীর খারাপ লাগছে। সে আগ্রহ নিয়ে সুলতানের খাওয়া দেখছে। সুলতান বললেন, মা, তোমার সরিষা বাটা মুরগি অসাধারণ হয়েছে। তোমাকে আমি শ্রেষ্ঠ বঙ্গরাধুনী স্বর্ণপদক দিলাম। পদকটা আমিই দেব, আধা ভরি সোনার মেডেল। তোমার আগামী জন্মদিনে পদক গলায় পরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। রূপা বলল, আমি মুগ্ধ, আমি আনন্দিত। পদক দিচ্ছেন সেই কারণে না চাচা, আপনি দীর্ঘ বাক্য বলেছেন, রিপিট করেননি, এই কারণে। আপনারা 18 বাড়ি যাচ্ছেন কবে? হারুন বললেন, আগামীকালই যাবার কথা ছিল, কিন্তু ছেলেটির ব্যবস্থা না করে যেতে পারছি না। চ্যানেল আয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা কিন্তুর গান শুনতে রাজি হয়েছে, সেখানেও সমস্যা। রূপা বলল, সমস্যা কি? হারুন বলল, ওই ছেলে তো কারোর সামনে গায় না, আমি প্রায়ই পা ধরতে বাকি রেখেছি। বদ ছেলের মুখ বন্ধ। রাশেদ চিঠিতে লিখেছে ছেলে অসাধারণ গায়। রাশেদের কথা অবশ্যই সত্য, কিন্তু গানটা শুনতে তো হবে। রূপা বলল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তুই কীভাবে ব্যবস্থা করবি? আমার কাছে একটা ভয়েস রেকর্ডার আছে, দেখতে কলমের মতো। সেখানে 10 মিনিট ডিজিটালি ভয়েস রেকর্ড হয়। ভয়েস রেকর্ডারটা তুমি কেন্তুর বাবাকে দেবে, কিভাবে চালাতে হয় শিখিয়ে দেবে। কেন্তুর বাবা গোপনে ছেলের গান রেকর্ড করবেন। তোমার রেকর্ড করা গান চ্যানেল আয়ের লোকদের শোনাবে। ভয়েস রেকর্ডার কোথায় পেলি? বলল, রাশেদ সাহেব আমাকে দিয়েছিলেন। প্রকৃতির একটা খেলা কি বাবা তুমি লক্ষ্য করেছো? কেন্তু নামের ছেলেটির গান রেকর্ড করার জন্য প্রকৃতি ব্যবস্থা করে রেখেছে। একটা ভয়েস রেকর্ডার আমার কাছে আছে। রাশেদ সাহেবের সঙ্গে কেন্তুর পরিচয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই এই প্রক্রিয়ায় যুক্ত হয়ে পড়েছি। নেচার ইজ প্লেয়িং এ গেম, উই অল আর প্লেয়ার্স। হারুন বললেন, চুপ কর, জ্ঞান ঝরে ঝরে পড়ছে, গাধা টাইপ কথাবার্তা। সুলতান বললেন, ওর ভয়েস রেকর্ডারের আইডিয়া আমার পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়েছে। মেয়ে বৃষ্টি পড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে দেখছে রূপা। ঘন গাছপালার কারণে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে না। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, এমন যদি হতো ছবির সঙ্গে শব্দ যোগ করা যায়, তাহলে সেই ব্যবস্থাটা কত অদ্ভুত ব্যাপারই হতো। ধরা যাক সে একটা ছবি এঁকেছে, ঢাকা শহরে বৃষ্টি, সেখান থেকে একরকম শব্দ আসছে, আবার বনের বৃষ্টির ছবি থেকে আরেক রকম শব্দ। মদিনা বলল, আফা, ঘুমাইতে যাবেন না? যাব, কিছুক্ষণ বৃষ্টি দেখে তারপর ঘুমোতে যাব। আমার মার কাছে চিঠিটা কি লিখছেন? হুঁ। চিঠি পাঠাইবেন না? না, তুমি যখন যাবে হাতে হাতে দিয়ে যাব। আমি কবে যাব? বাবার সঙ্গে কথা বলে ঠিক করব, খুব তাড়াতাড়ি পাঠাবো।
তুমি শুয়ে পড়ো। মদিনা ঘুমোতে গেল না, রূপার পাশে দাঁড়িয়ে রইল। রূপা বলল, কিছু বলবে মদিনা? একটা কথা বলবো আফা। ভূতটার কথা। ভূতের আলাপ তো শেষ, আবার কেন? আফা, ভূতটারে কি আপনিও দেখতেন? আপনার পায়ে ধরি আফা, বলেন। রূপা বলল, ঘুমোতে যাও, কথায় কথায় পায়ে ধরার কিছু নাই। মদিনা ঘুমোতে গেছে। রূপা দাঁড়িয়ে আছে জানালার পাশে। সে হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল। স্ট্রিট লাইটের সামান্য আলো আসছে। ঘর অন্ধকার করা, বৃষ্টি দেখা যাচ্ছে। রূপা নিজের মনে বলছে, কবে বৃষ্টি পড়েছিল, বানিল সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো, কবে কার সে কথা। সেদিনও কি এমনইতর ঘের ঘটাখানা, থেকে থেকে বাজবিজুলি দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে, কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা রূপার মুখস্থ। মার কাছ থেকে শুনে শুনে রূপার পুরো কবিতাটা মুখস্থ হয়ে গেছে। তবে শায়লার কবিতাটা সামান্য বদলে আবৃত্তি করতেন। কোনো ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গানে, জাগায় বলতেন, কোনো মেয়েরে ঘুম পাড়াতে কে গাহিল গান। সব সন্তানই মা বাবার কাছ থেকে অনেক কিছু ধার করে। রূপা ঠিক করে রেখেছে সে তার মার কাছ থেকে কবিতা বলে ঘুম পাড়ানোর অংশটা ধার করবে। তার বাচ্চাদের ঘুম পাড়াতে সব দিন কবিতা আবৃত্তি করবে না, যেদিন ঝড় বৃষ্টি হবে সেদিন। আফা, এখনও ঘুমাওনি? মন খুব অস্থির আফা। রূপা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, মন অস্থির হবার মতো কিছু ঘটেনি। ঠিক আছে, তোমার মন শান্ত করার ব্যবস্থা করছি। তুমি যে ভূতটাকে দেখতে, আমিও দেখতাম। সুলতান চাচাকে একদিন বলেছিলাম। সুলতান চাচা বলেছিলেন, আরেকবার এই ধরনের কথা বললে থাপ্পড় খাবি। তারপর থেকে কাউকে বলিনি, ধরে নিয়েছিলাম আমার নিজের কোনো সমস্যা। আফা, আপনারও কি আমার মতো কোনো অসুখ হতে পারে? মদিনা ফিস ফিস করে বলল, রাশেদ ভাইজানের সঙ্গে আপনার যে বিবাহ হবে, আপনি কি জানেন আফা? জানি। কবে জেনেছেন? যেদিন তাকে প্রথম দেখি সেদিনই জেনেছি। আগেই সব জানা কি ভালো আফা? না, ভালো না। হিসেব এলোমেলো হয়ে যায়। উনি অসুস্থ হয়ে হাসপাতালে, এটা কি বুঝেছিলেন? বুঝেও না বোঝার ভান করেছি। আমি স্বাভাবিক মেয়ে হতে চেয়েছি। মদিনা, মেঝেতে শোবার দরকার নেই, এসো, খাটে এসে শোও। তুমি বিশেষ এক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছো, আমিও এসেছি। এই ক্ষমতার উৎস যদি ব্রেন টিউমার হয়, তাহলে এই জিনিস আমারও আছে। এসো, খাটে এসো। মদিনা বিনা বাক্য ব্যয়ে খাটে উঠে এলো। ক্ষীণ স্বরে প্রায় ফিস ফিস করে বলল, আপনার খুব তাড়াতাড়ি রাশেদ ভাইজানের কাছে যাওয়া দরকার। রূপা বলল, আমি জানি। আর কোনো কথা না, ঘুমোতে চেষ্টা করো। ঘুম না এলে বৃষ্টির শব্দ শোনো। মদিনা জেগে আছে, বৃষ্টির শব্দ শুনছে। সে ঠিক করেছে, রূপা আপা ঘুমোতে এলে সে তার আপার গায়ে হাত রাখবে। আপা নিশ্চয়ই কিছু বলবে না। 3 দিন হলো রাশেদ উকিল বাড়িতে আছে। একতলা পাকা দালান, বাড়ির পেছনে পুকুর, চারিদিকে জঙ্গল। একসময় পুকুরে ঘাট বাঁধানো ছিল, এখন ভেঙে পড়েছে। মূল বাড়িও ভেঙেছে, কোথাও কোথাও দেয়াল ধসে পড়েছে। ছাদের অবস্থা ভয়াবহ। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। একটা ঘর মোটামুটি ঠিক আছে, তবে দরজা নেই। রাশেদ চৌকি কিনে সেখানেই বিছানা পেতেছে। বিছানা বলতে শীতল পাটি, একটা বালিশ। সে হারিকেন কিনেছে 2টো। একটা দিনরাত সারাক্ষণই তার চৌকি নিচে জ্বালিয়ে রাখা, যেন ঘরে সাপ আসতে না পারে। রাশেদের ধারণা বাড়ি ভর্তি সাপ। ইটের ভাঙা বাড়ি সাপদের বাসস্থানের জন্য আদর্শ। তবে সে যেহেতু সাপদের বিরক্ত করছে না, সাপরাও সম্ভবত তাকে বিরক্ত করবে না। বাড়ির ইদারা ঠিক আছে, ইদারা তেমন ভাঙেনি। ইদারার পানিও ভালো। ইদারার বাঁধানো অংশে বসে থাকতে রাশেদের ভালো লাগে। তার বাবা যখন বাড়ি থাকতেন, বেশিরভাগ সময় এ জায়গায় বসে থাকতেন। মন ভালো থাকলে রাশেদের সঙ্গে গল্প করতেন। ও বাবা, রাশেদ, তোমার দাদা অর্থাৎ তোমার বড় বাবা জিন সাধক ছিলেন, এটা জানো? না। তার পালা একটা জিনের মৃত্যু হয়েছিল। দাদা যান মানুষের মতো করে তারে কবর দেন। কোথায়?
বাড়ির পিছনে যে জঙ্গল আছে সেখানে পাকা কবর আছে। কবরের গায়ে আরবিতে লেখা তালিব। মনে হয় এটাই জিনের নাম। কবর দেখতে একদিন নিয়ে যাব। উজু করে যেতে হয়। যেতে চাও? চাই। আচ্ছা, একদিন নিয়ে যাব। এই জিন দাদা জানলে টাকা পয়সা আইনা দেয়। তিনি পাকা ঘর তুলেন। শুনছি ঘর তুলতেও জিন সাহায্য করছে। এসব কি সত্য বাবা? জানি না। রাশেদ এসেছে শুনে দুঃসম্পর্কে চাচা হাকিমউদ্দিন দ্বিতীয় রাতে হ্যাজাক লাইট নিয়ে দেখা করতে এসেছে। ধমক দিয়ে বলেছেন, ভাইস্তা বেটা, তোমার কি মাথা খারাপ হয়েছে? চলো আমার সাথে আমার বাড়িতে থাকবা। এখানে থাকলে সাপে কাটবো। বাড়ি ভর্তি সাপ। গত বৃহস্পতিবার এই বাড়িতে উঠানে সাপ কাটছে। রাশেদ বলল, ব্যবস্থা নিয়েছি চাচা। কার্বলিক অ্যাসিড এনেছি। 2টা হারিকেন সারা রাত জ্বলছে। মশারি কিনেছি। রাতে মশারি খাটিয়ে ঘুমাই। এই বাড়িতে থাকা আমার জন্য বিশেষ প্রয়োজন। প্রয়োজনটা কি? আমি একটা মিরাকলের জন্য অপেক্ষা করছি। এই বাড়িতে থাকলেই মিরাকলটা ঘটবে। অন্য কোথাও থাকলে ঘটবে না। মিরাকলটা কি? অসম্ভব কোনো ঘটনা, যা হবার কথা না হওয়া। ভাত খাইবা কই? সেটা নিয়ে এখনও চিন্তা করিনি। ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা কে করবে? আসমান থেকে টিফিন ক্যারিয়ার হাত নিয়ে ফেরেস্তা নামবো? যদি নামে সেটাও হবে একটা মিরাকল। হাকিমউদ্দিন বললেন, যেতে না চাও জোর করব না। 3 বেলা খাওয়া পাঠায় দিব। তোমার ন্যাংটা কালে তোমারে দেখছি। এখন কত বড় হইছো। শুনছি বড় ডাক্তারও না কি হইছো। আমার শুল বেদনা আছে। ডাক্তার কবিরাজ অনেক করাইছি, ফায়দা নাই। শুল বেদনার একটা চিকিৎসা দিয়ে যাবা? রাশেদ হাসতে হাসতে বলল, আমি নকল ডাক্তার চাচা, রোগব্যাধির ডাক্তার না, লেখাপড়ার ডাক্তার। ও আচ্ছা, তোমার কি কি জিনিস লাগবে বলো, বাড়িতে গিয়ে পাঠাবো। ফুড ফরমাস খাটার জন্য একজন আসবে, নাম ইয়াসিন। চোখে চোখে রাখবা, বিরাট চোর। চাচা, আমার কিছু লাগবে না, শুধু বইপত্র কিছু থাকলে পাঠিয়ে দেবেন। আমি পড়ার কিছু নিয়ে আসিনি। রাতে কিছুক্ষণ বই না পড়লে আমার ঘুম আসে না। বইপত্র কই পাবো? বাড়িতে লেখাপড়ার কোনো কারবার নাই। বিষাদ সিন্ধু থাকতে পারে। বিষাদ সিন্ধু পড়বা? হ্যাঁ, পড়ব। সাদা কাগজ পাঠাতে পারবেন? এটা পারবো। কাগজ কলম সবই আছে। যে বাড়িতে লেখাপড়া নাই সে বাড়িতেও কাগজ কলম থাকে। যাই হোক, শখ কইরা থাকতে আসছো, পূর্বপুরুষের বাস্তবিটা থাকো এক রাইত, তারপর আমার এখানে চলে আসবা। আমি ঘর ঠিক করে রাখবো। পল্লী বিদ্যুতের লাইন নিয়েছি। মাঝে মাঝে পাখা চলে। যে গরম পড়েছে, পাখা ছাড়া গতি নাই। রাশেদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। ঘুমোতে যাবার আগে বিষাদ সিন্ধু পড়ছে। তার চাচা বিষাদ সিন্ধু ছাড়াও মহুয়া সুন্দরী কাহিনী, চল্লিশা উলিয়ার কেরামত নামের 2টি বই পাঠিয়েছিলেন। কাগজ কলম পাঠিয়েছেন। রাশেদ বই পড়ার ফাঁকে ফাঁকে চিঠি লিখছে। চিঠি লেখা হচ্ছে রূপা ব্যানার্জিকে। এক নাগারে লিখছে, থেমে থেমে লিখছে। কারণ পাশাপাশি সে ঢাকার রূপাকেও চিঠি লিখছে। রাশেদের খুব ইচ্ছা 2টো চিঠিই যেন একই রকম হয়, সামান্য 19-20। রূপা ব্যানার্জি, কেমন আছো? আমি পালিয়ে আছি। এমন জায়গায় পালিয়েছি যে তুমি খুঁজে পাবে না, আমাকে খুঁজে বের করতে পারবে না। তুমি আমার জীবনে শনি গ্রহের মতো উপস্থিত হয়েছ। তুমি ভয়ঙ্করভাবে আমার প্রেমে পড়েছ, এটা আমি জানি। ভালোবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো। 2টো হাত লাগে, এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। তুমি কি জানো, আমার প্রতি দুঃস্বপ্নে তুমি থাকো। রূপা, ঢাকা। কেমন আছেন? আমি পালিয়ে আছি। এমন জায়গায় পালিয়েছি যে একটু চেষ্টা করলেই আমাকে খুঁজে বের করতে পারবেন। আপনি আমার জীবনে ধ্রুবতারার মতো এসেছেন। আমি ভয়ঙ্করভাবে আপনার প্রেমে পড়েছি, এটা আপনি জানেন না। ভালোবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো। 2টো হাত লাগে, এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালোবাসা হয় না। আপনি কি জানেন, আপনাকে প্রায়ই আমি স্বপ্নে দেখি। এ ধরনের চিঠি হুড় করে লেখা যায় না, সময় লাগে। রাশেদ সময় নিচ্ছে। 2টো চিঠির কোনোটাই সে পাঠাবে না। তারপরও আগ্রহ নিয়ে কেন চিঠি লিখছে তাও সে জানে না। ইয়াসিন তার জন্য 3 বেলা খাবার নিয়ে আসছে। ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতি বেলাতেই পোলাও থাকছে। সকালে নাস্তাতেও পোলাও। যদিও রাশেদের চাচা বলে দিয়েছে ইয়াসিন বিরাট চোর, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে সে অতি কর্মঠ একজন, তার প্রমাণ পাওয়া গেছে। একদিনে ঝোপঝাড় কেটে বাড়ির চেহারা পাল্টে ফেলেছে। সে একা কাজ করছে না, একজন অ্যাসিস্ট্যান্টও জুটিয়েছে। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ইট বিছানো। এখন আর কাদা ভেঙে বাড়িতে ঢুকতে হয় না। পুকুরের ঘাট মোটামুটি ঠিক করা হয়েছে। কচুরিপানা তুলে ফেলায় পুকুর টলটলে পানি বের হয়েছে।
রাশেদ বলল, ইয়াসিন, তোমার মতো কর্মী মানুষ আমি আমেরিকায় দেখেছি, বাংলাদেশে দেখিনি। তোমার কাজ করার ক্ষমতা দেখে আমি মুগ্ধ। ইয়াসিন বলল, কিছু টাকা পয়সা খরচ করা কি সম্ভব স্যার? দুই একটা জিনিস খরিদ করতাম। কি খরিদ করবে? আপনি বুকের নিচে বালিশ দিয়ে লেখেন, আপনার জন্য একটা চেয়ার, টেবিল, ছাদে পলিথিনের চাদর দিব যেন বৃষ্টির পানি চুইয়া না পড়ে, একটা ঢেউটিন দরকার, বেড়া দিব, একটা কেরোসিনের চুলা কিনবো, চায়ের সরঞ্জাম কিনবো, মাঝে মাঝে চা খাইবেন। তোমার কত টাকা লাগবে বলো? 1,002 টাকা হইলেই চলবো। তোমাকে 5,000 টাকা দিচ্ছি, যা লাগে খরচ করবে, বাকিটা তোমার। একজন কর্মী মানুষকে আমার উপহার। ইয়াসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হেকিম চাচার সাথে আমি 1.5 বছর আছি, মাসে 1500 টাকা বেতন দেওয়ার কথা, এখনও 1 পয়সা পাইনি। আপনাকে একদিনের পরিচয়ে এতগুলো টাকা দিলেন। স্যার বলেন, আপনার জন্য আর কি করব? কিছুই করতে হবে না ইয়াসিন, তুমি খুশি হয়েছ, এতেই আমি খুশি। আপনার জন্য আমার কিছু করাই লাগবো। রাশেদ বলল, বাড়ির পেছনের জংলায় জিনের কবর বলে একটা কবর আছে, শুনেছ এরকম কথা? স্যার শুনছি, কবরটা দেখছিও। গ্রামের কিছু ছেলেমেয়েরা মানত করে, কবরে মোমবাতি দেয়। এই কবরটা ভাঙতে পারবে? দেখতাম ভেতরে কি আছে। স্যার এইটা পারবো না। রাশেদ বলল, আমার ধারণা কবরে ধনরত্ন লুকানো আছে। বাবার দাদা যান হঠাৎ যে কোনো উপায়ে প্রচুর ধনরত্ন পান, তাই লুকিয়ে রাখেন জিনের কবরে, যাতে ভয়ে কেউ সেদিকে না তাকায়। কবর খুঁড়তে পারবো না স্যার। যদি বলেন আপনার জন্য মানুষ খুন করতে পারবো। স্যার আল্লাহর দোহাই লাগে, কবরের ধারে কাছে যাবেন না। আচ্ছা যাব না। ঢাকা থেকে হারুন সাহেবকে নিয়ে আসবো, তাকে দিয়ে ঘুরাবো, উনি রহস্য পছন্দ করে। ইয়াসিন ঠিক করলো বাকি জীবন এই মানুষটার সেবা করে কাটাবে। গেলে সে এখানেই থাকবে, বাড়ি দেখাশোনা করবে, জিনের কবরে বাতি দিবে। ইয়াসিনের নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। একজন ভালো মানুষের সঙ্গে থাকা বিরাট ভাগ্যের ব্যাপার। রাতে বৃষ্টি হয়েছে বলেই সকালের রোদটা কোমল লাগছে, যেন রোদটা স্নান করছে। রোদে নিজেরই শীত শীত লাগছে। চায়ের কাপ হাতে রূপা ছাদে হাঁটছে। অনেক দিন গাছপালার যত্ন করা হয়নি। গাছগুলিকে দেখাচ্ছে জঙ্গলে ঝোপের মতো। মাধুরীলতা গাছে ফুল ফুটেছে। এ গাছের নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ, তার প্রিয়কন্যা মাধুরীর নামে নাম। ছাদের বাগানে আরেকটা গাছ আছে যার নামও রবীন্দ্রনাথের রাখা, উদয়পদ্ম। এসব তথ্য রূপা জানে যে তার মার কাছ থেকে। এই মহিলার গাছপালার শখ ছিল, কবিতার শখ ছিল, গানের শখ ছিল। এখন সব শখ টগরের বাবার নামে মানুষটিতেই স্থির হয়েছে। মলিনার টেলিফোন হাতে ছাদে এসেছে। রূপাকে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। আপা আপনি এখানে? আমি সারা দুনিয়া খুঁজছি, আম্মা ফোন করছে। রূপা টেলিফোন হাতে নিল। মলিনা বলল, কাল রাত কি খোয়াব দেখছি আফা শুনেন? খোয়াবে রাশেদ ভাইজান বললেন, মলি কফি খাবো। আমি জায়গা উঠলাম, দৌড় দিয়ে রান্নাঘরে ঢুইকা গ্যাসের চুলা জ্বালাইলাম। তখন বুঝলাম খোয়াব দেখছি। কি আসানক বিষয়। রূপা বলল, আমি টেলিফোনে কথা বলবো, তুমি নিচে যাও, নাস্তা জোগাড় করো। মলিনা অনিচ্ছায় চলে গেল। রূপা আপা যখন কারোর সাথে টেলিফোনে কথা বলে মলিনার দূর থেকে শুনতে ভালো লাগে। আফার গলার স্বর কি মিডা। কেমন আছো মা? ভালো। এতক্ষণ লাগে টেলিফোন ধরতে? মা সরি, বেনুমেটার খবর তোকে কে দিয়েছে বল? কেউ দেয়নি মা। কেউ তোকে বলেনি তোর কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে? অনেকটা সেই রকম, ওই বিষয়ে পরে কথা বলবো। আমার মন বলছে তুমি খারাপ অবস্থায় আছো, তোমার তো কোথাও যাবার জায়গা নেই, তুমি এ বাড়িতে চলে এসো, টগরকে নিয়ে চলে এসো। শায়লা কঠিন গলায় বলল, আমার কোথাও যাবার জায়গা নাই মানে কি? আমার 3 ভাই আছে, এক বোন আছে। তোমার 3 ভাই বোনের দেশের বাইরে থাকে, বোনের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই। ছোটো খালা তোমাকে সহ্যই করতে পারে না, ওই বাড়িতে কীভাবে থাকবে? ছোটো খালা বাড়ির গেটই খুলবে না। তোদের এখানে কোন যুক্তিতে উঠবো? তুমি আমার মা, সেই যুক্তিতে উঠবে। সুলতান চাচা যদি আমাদের বাড়িতে স্থায়ীভাবে থাকতে আসতে পারেন, তুমি কেন পারবে না? উনি তোদের ওখানে থাকেন, কয়েকদিন ধরে আছেন। বাবা তাকে স্থায়ীভাবে থাকার জন্য বলেছেন, তিনি রাজি। তার নাকি একা একা ওনার ভালো লাগে না। মা তুমি কি কাঁদছ? তোমার কান্নার শব্দ পাচ্ছি। শায়লা জবাব দিলেন না। রূপা বলল, মা তোমার লাগানো উদয় পদ্মা গাছে ফুল ফুটেছে, মাধুরীলতা গাছেও ফুল ফুটেছে, এসে দেখে যাও। না, টগরকে নিয়ে ফার্মগেটের ওভারব্রিজে কাঁথা বিছিয়ে থাকবো, তোদের বাড়িতে না। টগরকে নিয়ে ওভারব্রিজে থাকা ঠিক হবে না। শায়লা কাঁদছে, আগে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে, এখন শব্দ করে কাঁদছে। রূপা বলল, মা গাড়ি পাঠাবো? পাঠিয়ে দিই?
শায়লা ফোপাতে ফোপাতে বলল, পাঠিয়ে দে। নাস্তার টেবিলে হারুনকে অত্যন্ত উত্তেজিত মনে হলো। তার উত্তেজনার বিষয়ে বিশেষ কারণ ঘটেছে। পত্রিকায় খবর এসেছে, নওগাঁয় একটা পুকুরের পানি 10 মিনিটে হঠাৎ উধাও। প্রথম একটা বিকট শব্দ হলো, তারপর দেখা গেল হর করে পুকুরের পানি নেমে যাচ্ছে। হারুন বলল, সরেজমিন তদন্ত করা দরকার। সুলতান বলল, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। হারুন বললেন, এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা নওগাঁয় যাব না নেত্রকোনা যাব। সুলতান বলল, নওগাঁ। পুকুর ঘাটে তাঁবু খাটিয়ে বাস করতে হবে। পুকুরের পানি যেভাবে নেমেছে সেভাবে উঠেও আসতে পারে। হারুন বললেন, আমার মনে হয় আগে নেত্রকোনা যাওয়া উচিত। আর রাশেদ সায়েন্সের ছেলে, তাকে নিয়ে নওগাঁ যাব। সুলতান বলল, রূপার মতামত নেওয়া যাক, সে যা বলে তাই হবে, সে যা বলে তাই হবে। রূপা বলল, চলো আগে নেত্রকোনা যাই, আমিও তোমাদের সঙ্গে যাব, মদিনাও যাবে। সেখান থেকে ফিরে সবাই দল বেঁধে পুকুর দেখে আসব, আর মদিনাকে তার বাবা মার কাছে রেখে আসব। হারুন বলল, মলিনা একা থাকবে কেন, সেও আমাদের সঙ্গে যাক। রূপা বলল, মলিনা যেতে পারবে না, মা টগরকে নিয়ে এ বাড়িতে থাকছেন, মার দেখাশোনার জন্য একজন দরকার। হারুন চা খাচ্ছিলেন, তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। রূপা বলল, বাবা, তুমি এখন থেকে সুলতান চাচার সঙ্গে একতলায় থাকবে। আমার বড় ঘরটা আমি মাকে আর টগরকে দিব, তোমার পায়রার খুপড়িটা আমি নিব। তোমার কি কোনো আপত্তি আছে? হারুনের গলা দিয়ে বিচিত্র আওয়াজ বের হলো। এ আওয়াজের কোনো অর্থ নেই। সুলতান হতভম্ব গলায় বললেন, তোর মা কখন আসবে? রূপা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মাকে আনতে অনেকক্ষণ আগে গাড়ি গিয়েছে, মনে হয় যে কোনো সময় চলে আসবেন। হারুনের গলা দিয়ে আবারও বিচিত্র আওয়াজ বের হলো। রাত অনেক, মাইক্রোবাস 18 বাড়ির কাছাকাছি চলে এসেছে। রূপা বসেছে ড্রাইভারের সিটের পাশে, তার চোখে ঘুম নেই। পেছনের একটি সিটে বালিশে মাথা রেখে ঘুমাচ্ছেন হারুন, আরেক সিটে ঘুমাচ্ছেন সুলতান। মদিনা আসেনি। শায়লা এবং টগরের দেখাশোনা করার জন্য সেও থেকে গেছে। অতি অল্প সময়ে টগরের সঙ্গে ভালো ভাব হয়েছে, এরা খুব প্রয়োজন ছিল। টগরের বয়স 13, তার আচরণ 4 বছরের শিশুর মতো। সে একটি বাড়তি ক্রোমোজোম নিয়ে পৃথিবীতে এসেছে। রূপা বলল, ড্রাইভার সাহেব, আমার মনে হয় চলে এসেছি। ওইটা রেল স্টেশন না? জি আফা, রেল স্টেশন নিশ্চয়ই চায়ের দোকান আছে, সেখানে জিজ্ঞেস করবেন উকিল বাড়ি কোথায়। জি আচ্ছা। প্রথম আমি 1 কাপ চা খাবো, তারপর উকিল বাড়ি যাব। রেল স্টেশনের চায়ের দোকান খোলা, উকিল বাড়ির সন্ধান সেখানেই পাওয়া গেল। দোকানে একজনকে সঙ্গে দিয়ে দিচ্ছে যে বাড়িটা চিনিয়ে দেবে। দোকানের চা কখনোই ভালো হয় না, এই চাটা ভালো। চা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেও রূপা তার সুলতান চাচার বাবাকে জাগাতে পারল না। তাদের চোখে রাজ্যের ঘুম ভর করেছে। মাইক্রোবাস রাশেদের পৈতৃক বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আর যাবে না, এখান থেকে হেঁটে যেতে হবে। রূপা বলল, বাবা আর সুলতান চাচা ঘুমাচ্ছেন, তাদের এখন জাগানোর দরকার নেই, আমি একা যাব। রাশেদ সাহেবকে একটা সারপ্রাইজ দেব। রূপা এগুচ্ছে। আকাশে সপ্তমীর চাঁদ ডুবে যাবার প্রস্তুতি নিচ্ছে। ডুবন্ত চাঁদের আলোয় অনেক রহস্যময়তা, চারপাশের প্রচুর জোনাকি। রূপা অনেক দিন পর এত জোনাকি একসঙ্গে দেখল। বাহ, কি সুন্দর একটা পুকুর, চাঁদের আলোয় বনের ছায়া পড়েছে পুকুরে। রূপার ইচ্ছা করছে এখনই পুকুরে নেমে সাঁতার কাটতে। একটা কুটুম পাখি ডাকছে, কি সুন্দর পাখিটির গলা। রূপা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। একটা ঘর দেখা যাচ্ছে, ঘরের দরজা নেই। রাশেদ কি এই ঘরেই থাকে? রূপা প্রথম কথা রাশেদকে কি বলবে ঠিক করেছে। সে বলবে, প্রকৃতি ঠিক করে রেখেছে আমরা দুজন বাকি জীবন একসঙ্গে থাকব, আমি এসেছি। ঘরের ভেতর থেকে রাশেদ ভয়ের তো গলায় বলল, কে কে উঠানে কে? রূপা বলল, ভয় পেও না, আমি রূপা। হতভম্ব রাশেদ উঠানে এসে দাঁড়িয়েছে। সে বিস্ময়ে অভিভূত গলায় বলল, এইমাত্র স্বপ্ন দেখেছি, এক গাদা ধবধবে সাদা ফুল নিয়ে তুমি এসেছো। ঘুম ভেঙে দেখি সত্যি তুমি। ফুল কোথায়? ফুল আনতে ভুলে গেছি, সরি। সপ্তমীর চাঁদ ডুবে গেছে, চারিদিক অন্ধকার, তারপরেও অন্য আলোয় উকিল বাড়ি আলোকিত। এই আলোর উৎস প্রকৃতি জানে, মানুষ জানে না। প্রকৃতি তার সব রহস্য কখনোই প্রকাশ করে না। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা বুকনুক বাংলার সাথে থেকো, সাবস্ক্রাইব করো।